ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেল থেকে সেই সব ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এখন চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি 31 নম্বর পৃষ্ঠা, দাঁত নিয়ে নানা কথা। এখান থেকে দেখো, এবারে আমরা এখানটা পড়বো। অরুণ জিজ্ঞাসা করলো, খারাপ হয়ে যাওয়া দাঁত তো তুলে ফেলতে হয় দিদি, তাতেই বা ক্ষতি কী? আমাদের মুখে তো অনেক দাঁত থাকে, তার একটা দুটো তুলে ফেললে কী ক্ষতি? আজমা বলল, তাহলে আমরা খাবার চিবোবো কী করে? ঠিক বলেছ, কিন্তু চিবোনো ছাড়াও দাঁতের আরও নানা রকম কাজ আছে। আর আমাদের মুখে অনেক দাঁত আছে ঠিকই, কিন্তু সব দাঁত একরকম নয়। আবার তাদের কাজও নানা রকম। দেখবে বিভিন্ন রকমের দাঁত রয়েছে আমাদের দিকে। কয়েসের দাঁত একরকম, সামনের দাঁত একরকম, ঠিক আছে, আলাদা আলাদা দেখবে তার ধরন আলাদা আলাদা, তার শেপ রয়েছে, ঠিক আছে। তো এগুলোর কাজ হচ্ছে আলাদা আলাদা। তাই কোনো রকম দাঁত কিন্তু যদি না থাকে একটা দুটো, কিন্তু আমরা কিন্তু মুশকিলে পড়ে যাব। দেখো, তুমি আর তোমার বন্ধুরা তো নানা ধরনের খাবার খাও। দেখো তো নিচে যে খাবারগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কিভাবে খাও। তোমাদের ইচ্ছা মতো আরও কিছু খাবারের নাম যোগ করতে পারো। তাহলে আমরা একটুখানি এটা একটু দেখে নিই। খাবারের নাম কী আছে? বাদাম কী করে খাই? দাঁত দিয়ে ভেঙে খাই। মাংস কীভাবে খাই? দাঁত দিয়ে ছিঁড়ে নিয়ে খাই, ঠিক আছে। চিনির দানা বা মিষ্টির দাঁত দিয়ে গুঁড়িয়ে খাই। পাউরুটি কীভাবে খাই? দাঁত দিয়ে কেটে খাই। ভুট্টার দানা কীভাবে খাই? দেখো, দাঁত দিয়ে ছিঁড়ে খাই। বিস্কুট কীভাবে খাই? দাঁত দিয়ে ভেঙে খাই। পাটালির গুড় কীভাবে খাই? দাঁত দিয়ে গুঁড়িয়ে খাই। খোলা শুদ্ধ বাদাম দাঁত দিয়ে কেটে খাই, ঠিক আছে। তাহলে আমরা এগুলো কিন্তু এইভাবে খেয়ে থাকি। তোমরা কিন্তু এগুলো তিনটে পূরণ করে চারটে কিন্তু এখানে তোমাদের লিখতে হবে, সেগুলো কিন্তু আমার দেখে দেখে লিখে নিও। দিদিমণি বললেন, দাঁত তাহলে কত রকমের কাজ করে? অরুণ বলল, 4 রকমের দিদি, কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা। দেখো আমরা এখানে পড়লাম কিন্তু কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা। তাহলে দাঁত ক রকমের কাজ করে? দাঁত 4 রকমের কাজ করে, ঠিক আছে। তাহলে দাঁতও কি 4 রকমের? ঠিক বলেছো, আমাদের মুখে 4 ধরনের দাঁতই থাকে। তাহলে আমাদের মুখে দাঁত ক রকমের আছে? 4 ধরনের দাঁত আছে। ছবি থেকে ওদের চিনে নাও। গুণে দেখো তো মুখে কতগুলো দাঁত আছে, ঠিক আছে। দেখো সব কটা দাঁতের কিন্তু দেখো 4 রকম দাঁতের কিন্তু ছবি দেওয়া আছে। দেখো তোমরা এখানে দেখে নাও আলাদা আলাদা রকম, ঠিক আছে। এবারে একটা কথা বলো তো, জন্মের সময় একটা বাচ্চার মুখে কি দাঁত থাকে? সহেলি বলল, কয়েকদিন আগে আমার কাকিমার মেয়ে হয়েছে, কই তার মুখে তো কোনো দাঁত দেখিনি। ঠিকই, জন্মের পরে প্রথম দিকে দাঁত থাকে না। তাহলে জন্মের পর পর বাচ্চাদের কি দাঁত থাকে? থাকে না। জন্মের সাধারণত 6 মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে। তাহলে জন্মের কয় মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে? 6 মাস পর থেকে সাধারণত দাঁত কিন্তু উঠতে আরম্ভ করে। যিশু বলল, আমার তো আবার কিছু দাঁত পড়ে গেছে, আবার কিছু দাঁত নতুন করে উঠেছে। আসলে প্রথম যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা জীবন থাকে না। তাহলে প্রথম যে দাঁতগুলো ওঠে সেগুলো কিন্তু সারা জীবন থাকে না। ওগুলোকে বলে দুধের দাঁত। তাহলে এগুলোকে কি বলা হয়? দুধের দাঁত বলা হয়। সাধারণত 6 বছর থেকে 12 বছর বয়স অবধি ওই দাঁতগুলো থাকে। তাহলে দুধের দাঁত কত বছর থেকে থাকে? 6 বছর বয়স থেকে সাধারণত 12 বছর বয়স অবধি ওই দাঁতগুলো থাকে, ঠিক আছে। ছবি দেখে একই রকমের দাঁত কতগুলো থেকে গুণে দেখাও, ঠিক আছে। এখানে অনেক রকমের দাঁতের ছবি তোমাদের দেওয়া আছে। এবারে কিছু এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো। যেমন জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে? না, থাকে না, চোয়ালে দাঁত থাকে না জন্মের সময়। জন্মানোর কত মাস বয়সের পর থেকে দাঁত গজাতে শুরু করে? সাধারণত 6 মাস বয়সের পর থেকে, আমরা এক্ষুনি পড়লাম। আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছলে দাঁতের সংখ্যা কত হয়? এটা আমরা পড়িনি, সেটা আমি তোমায় বলে দিচ্ছি। দাঁতের সংখ্যা হয় 20, ঠিক আছে। আমাদের মানুষের শরীরে দাঁত থাকে হচ্ছে 32টা। পূর্ণ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দাঁতের সংখ্যা থাকে হচ্ছে 32টা মুখের মধ্যে, ঠিক আছে। তো ছোট 20 মানে 3 বছর বয়সে তখন তার অতগুলো দাঁত হয় না, তখন 20টা হয়, ঠিক আছে। এই 42 বা 48 এ তো কোনোভাবেই হবে না। কোনো পূর্ণ মানে প্রাপ্তবয়স্ক মানুষের মুখের চোয়ালেও কিন্তু এত দাঁত হয় না, 32টা দাঁত হয়। কত বছর বয়সে পৌঁছলে দুধের দাঁত পড়ে যায়? 13 বছর বয়সে পৌঁছলে দুধের দাঁতগুলো পড়ে যায়। কেন? 12 বছর বয়স অবধি আমরা পড়লাম এই দুধের দাঁতগুলো থাকে, তাহলে 13 বছর বয়স হলেই পড়ে যাবে দুধের দাঁত। তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থেকে যায়? না, থাকে না। কেন কথাটা বলা হলো না থাকে না? কারণ দেখবে বয়স যখন হয়ে যাবে, যখন বুড়ো হয়ে যায়, তখন কি হয়? দাঁতগুলো পড়ে যায়। তাহলে দাঁত আবার যেগুলো জন্ম গজালো সেগুলো কিন্তু সারা জীবন থাকছে না, ঠিক আছে। এরপরে দেখো, তোমার দাঁত পড়ে যাওয়া নিয়ে যে অভিজ্ঞতা আছে তা লিখে ফেলে। এটা তোমরা নিজেরা লিখবে, তোমাদের কার কী অভিজ্ঞতা আছে। তো আমি এটা লিখে দিলাম না, তোমাদের সবার অভিজ্ঞতা তো সমান হবে না। এক একজনের দাঁত পড়ে যাওয়া এক এক রকম ঘটনা ঘটে, ঠিক আছে। এবারে নেক্সট চলে এসো, খাবার হজম হলো। দেখো,
অরুণ বলল, আমি তো খুব তাড়াতাড়ি খাই। মা বলেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে, তবেই নাকি খাবার হজম হবে। সত্যি দিদি? দিদিমণি বললেন, তোমার মা ঠিকই বলেন। দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি বলো তো? আজমা বলল, দাঁত দিয়ে তো আমরা খাবারকে ভেঙে টুকরো করি। বাহ, ঠিক বলেছ। খাবারকে ভেঙে টুকরো করাই হলো হজমের প্রথম ধাপ। তাহলে হজমের প্রথম ধাপ কোনটা? খাবারকে ভেঙে টুকরো করাই হলো হজমের প্রথম ধাপ। আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি তলায়, সেগুলো তোমরা ভালো করে বইতে দাগ দিয়ে নেবে। তার কারণ হচ্ছে এগুলোই তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে খাবারকে ভেঙে টুকরো করাই হলো হজমের প্রথম ধাপ। দাঁত দিয়ে খাবার চিবানোর সময় আর কি হয় বলো তো? শয়লী বলল, খাবারটা নরম হয়ে দলা পাকিয়ে যায়। ঠিক বলেছ। আমাদের মুখের আশেপাশে থাকে কয়েকটা লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। তাহলে লালা গ্রন্থি থেকে কি বেরোয়? লালা রস বেরোয়। লালা রসে থাকে হজমের রস। তাহলে লালা রসের মধ্যেই থাকে কি? হজমের রস। হজম করানো ছাড়াও লালা রস খাবারকে দলা পাকিয়ে যায়, যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায়। অরুণ জিজ্ঞাসা করলো, হজম মানে কি দিদি? হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। তাহলে হজম মানে কি? খাবারকে খুব ছোট ছোট কণাতে ভেঙে ফেলা, আর যাতে খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজেই নিয়ে নিতে পারে। এর মধ্যেই স্কুলের ঘন্টা পড়ে গেল। যিশুর খুব তাড়া, দৌড় দৌড়। খেলার মাঠ ডাকছে। মাঠে বল নিয়ে ঈশান, অরুণ, রহমান, রবীন্দ্র অপেক্ষা করছে। এদিকে মা খেতে দিয়েছে, তাড়াহুড়ো করে খাচ্ছে, আর স্কুলে আজ কি কি হলো সেই গল্প বলছে মাকে। এই সব করতে গিয়ে যিশু হঠাৎ জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। মা যিশুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বললেন, আস্তে আস্তে খেতে পারিস না? সবসময় তাড়াহুড়ো, খেতে খেতে কথা বলছিস, দেখ তো কেমন বিষম লাগে। পরদিন ক্লাসে যিশু জিজ্ঞাসা করল, আমাদের বিষম কেন লাগে দিদি? দিদিমণি বললেন, আসলে আমাদের গলার ভিতরে পাশাপাশি দুটো নল আছে। একটা নল দিয়ে খাবার যায়, আর একটা নল দিয়ে বাতাস যায়। তাহলে দুটো নল আছে। পাশাপাশি কটা নল আছে গলার ভিতর? দুটো নল আছে। তাহলে একটা দিয়ে কি যায়? খাবার যায়, আর একটা দিয়ে কি যায়? বাতাস যায়। খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল করে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে। ঠিক আছে? তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটাকে বার করে দিতে, না হলেই বিপদ। তাহলে খাবারের কণাটা অনেক সময় কি হয়ে যায়? খেতে খেতে কথা বললে বাতাস যাওয়ার নলের মধ্যে ঢুকে যায়, তখনই কিন্তু আমাদের বিষম লেগে যায়। মঞ্জু জিজ্ঞাসা করলো, কি বিপদ দিদি? বাতাস যাওয়ার নলে খাবারের টুকরো ঢুকে গেলে বাতাস তো আর যেতে পারবে না, তখন আমাদের দম আটকে আসবে। কিন্তু আর একটা নল দিয়ে কি যায় বলো তো? রবিন উঠে বলল, দিদি খাবার যায় কি? বাহ, ঠিক বলেছ। ওই নল দিয়ে খাবার নিচের দিকে নেমে যায়। রহমান জিজ্ঞাসা করলো, নিচে নেমে খাবার কোথায় যায় দিদি? ওই নলের শেষে একটা থলির মতন অংশ আছে, যার নাম পাকস্থলী। তাহলে নলটার শেষে একটা কি আছে? থলির মতন অংশ আছে, যার নাম পাকস্থলী। খাবার এরপর পাকস্থলীতে চলে আসে। এখানে খাবারের কিছুটা অংশ হজম হয়। তাহলে পাকস্থলীতে কি হয়? খাবারের কিছুটা অংশ হজম হয়। মঞ্জু জিজ্ঞাসা করলো, তারপর খাবার কোথায় যায় দিদি? এরপর আরও নিচে নেমে খাবার পৌঁছয় প্যাঁচালো নলের মতন একটা অংশে, এর নাম অন্ত্র। তাহলে এরপরে কোথায় নামে? এরপরে প্যাঁচালো একটা অংশে নামে, তার নাম অন্ত্র। অন্ত্রের একটা অংশে খাবারের বাকিটা হজম হয়। তাহলে অন্ত্রের একটা অংশে খাবারের বাকিটা হজম হয়, এটা ক্ষুদ্রান্ত। ঠিক আছে? তাহলে প্রথমে কোথায় আছে? পাকস্থলী থেকে অন্ত্র, তারপরে আছে ক্ষুদ্রান্ত। খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসেবে মলাশয়ে কিছুক্ষণ জমা থাকে, তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা যে পায়খানা করি সেটা কি হয়? খাবারের কিছুটা অংশ যেটা হজম হয় না সেটাই মলাশয়ে মল হিসাবে কিন্তু জমে থাকে। ঠিক আছে? খাবারের দলা নল দিয়ে নিচে নেমে আসে, পাকস্থলীতেও পৌঁছয়, তারপর হজমের রসের সঙ্গে মিশে খাবার আরও ছোট কণায় পরিণত হয়। পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে। এখানে নানা রকম হজমের রসের সঙ্গে খাবারের কণাগুলো আরও ছোট হয়। খাবারের কণাগুলো ছোট হতে হতে শরীরে রক্তে মিশে যাওয়ার মতন হয়। ঠিক আছে? আমরা যেটা পড়লাম এক্ষুনি, পাকস্থলী থেকে অন্ত্রে খাবার আসে এবং তারপর সেখানে কী হয় সেটা কিন্তু তোমাদের এখানে বলা হলো। এবারে দেখো নিচের দুটো ছবি ভালো করে দেখো, তারপর দলে আলোচনা করো। বাঁদিকে খাবারের ছোট ছোট টুকরোতে ভেঙে যাওয়া ছবি দেওয়া হয়েছে, ডান দিকে মানুষের শরীরের ছবি দেওয়া হয়েছে। মানুষের শরীরে যে যে অংশ এই কাজগুলো হয় তার সঙ্গে মেলা ফাঁকা বাক্সতে এই অংশগুলোর নাম লেখো। তাহলে এখানে দেখো দাঁত দিয়ে খাবার ভাঙা ও চিবোনো হয়। ঠিক আছে? আর কি আছে? পেটের মধ্যে খাবার আরও ছোট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুখবিবর। এখানে ফাঁকা ছিল, এটা হচ্ছে মুখবিবর, মানে যেখানটা দিয়ে আমরা হাঁমুখটা করি সেখান দিয়ে খাবারটা ঢোকাচ্ছি, সেটা হচ্ছে মুখবিবর। এরপরে এইখানটা হচ্ছে পাকস্থলী। ঠিক আছে? তারপরে যেখানে প্যাঁচালো মতন অংশ তাকে আমরা বলছি হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে? আমরা এগুলো কিন্তু পড়ে এলাম।
অলরেডি ঠিক আছে। এবারে দেখো, যদি তোমার খাবার ঠিকমতো হজম না হয় বা দীর্ঘদিন ধরে মল দেহ থেকে না বেরোয়, তবে কি কি সমস্যা হতে পারে? তাহলে এই যে সমস্যাগুলো হতে পারে এগুলো আমি লিখে দিয়েছি। পেটে গ্যাস হয়, বদহজম হয়, পেটে ব্যথা হতে পারে, পেট ফুলে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওতে থাকলো এই দুটো চ্যাপ্টার। সেটা একটা হচ্ছে দাঁত নিয়ে নানা কথা, আর একটা হলো খাবার হজম হলো। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।